বন্ধুরা, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। 15ই ডিসেম্বর 2025 ভারতীয় সেনার বিজয় দিবসের ঠিক আগের সন্ধ্যায় দিল্লিতে এমন এক দৃশ্য তৈরি হয় যেটা শুধু দেশের ভিতরেই নয়, বিদেশের কূটনীতির করিডোরেও আলোড়ন ফেলে দেয়। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সরকারি বাসভবনের বাইরে ভারতীয় সেনার পক্ষ থেকে এক বিশেষ মডেল প্রদর্শন করা হয়। কিন্তু এটা কোনো সাধারণ মিলিটারি ডিসপ্লে ছিল না, এটা ছিল নিঃশব্দে দেওয়া এক শক্ত বার্তা, যেটা শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়। যে মডেল সামনে রাখা হয়েছিল সেটা আসলে এক টার্কিশ তৈরি কামিকাজে ড্রোন। এই ড্রোনটা পাকিস্তান ভারতের উপর হামলার উদ্দেশ্যে ব্যবহার করেছিল অপারেশন সিন্দুরের সময়। কামিকাজে ড্রোন এগুলো এমনভাবে বানানো হয় যাতে সরাসরি টার্গেটে ধাক্কা মেরে নিজে বিস্ফোরিত হয়ে যায়, মানে একবার ছাড়লে ফেরার রাস্তা নেই বললেই চলে। এই ড্রোনকে অত্যন্ত বিপজ্জনক বলা হয়, কারণ এটা লো অ্যালটিটিউডে উড়ে গিয়ে শত্রুর এরিয়াতে ঢুকে পড়তে পারে। এটা নিয়েই গর্ব করত টার্কিশ এবং পাকিস্তান আর্মি। কিন্তু এখানেই পাকিস্তানের হিসাব সম্পূর্ণ উল্টে যায়। ভারতীয় সেনার আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনকে আকাশেই শনাক্ত করে ফেলে এবং রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে ড্রোনটিকে সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ করে দেওয়া হয়। এই হামলার পর ভারতীয় সেনা শুধু ড্রোন ধ্বংস করেই থেমে থাকেনি, ড্রোনের ধ্বংসাবশেষ সম্পূর্ণ নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে নেওয়া হয়। একদম একইভাবে যেমনভাবে চীনের একটি আধুনিক মিসাইল PL-15 মিসাইলের ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছিল এবং সেটা প্রদর্শন করা হয়েছিল, এবং যার ফলে চীন তখন এর এগেনস্টে প্রোটেস্ট করেছিল। তারাও এই মিসাইলটি মানে PL-15 মিসাইলের ধ্বংসাবশেষ তারা চেয়েছিল ফেরত, কিন্তু ভারত কিন্তু তখনও দেয়নি। এবারে তুর্কির কামিকাজে ড্রোন, এই ড্রোনটা শুধু ধ্বংস হওয়া এক অস্ত্র ছিল না, এটা ছিল প্রমাণ যে ভারতীয় এয়ার ডিফেন্স কতটা দ্রুত কাজ করে, কতটা নির্ভুলভাবে শত্রুর প্রযুক্তিকে ভেঙে দেয়। সঠিক সময় বুঝে সেনা এই ড্রোনের অংশ মিডিয়া ও সাধারণ মানুষের সামনে প্রদর্শন করে, যাতে সবাই নিজের চোখে দেখতে পারে ভারতের দিকে আঙুল তুললে তার পরিণতি কি ভয়াবহ হয়। এই প্রদর্শনীর মাধ্যমে ভারত পরিষ্কার করে দেয়, ভারত শুধু দাবি করে না, প্রমাণ সামনে রাখে। আর ঠিক এই কারণেই এই ঘটনা ধীরে ধীরে ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনার বিষয় হয়ে ওঠে। এটি কিন্তু শুধু প্রযুক্তি দেখানোর জন্য ছিল না, এর পিছনে ছিল অনেক বড় আর গভীর এক কৌশলগত বার্তা। ভারতীয় সেনা এই পদক্ষেপের মাধ্যমে সরাসরি ইঙ্গিত দিয়ে দেয়, এই হামলার পিছনে শুধু পাকিস্তান নয়, তুরস্ক আর পাকিস্তানের যোগসাজশ স্পষ্টভাবে নজরে আসে। বার্তা একদম স্পষ্ট ছিল, ভারতের উপর হামলার যে কোনো চেষ্টা শুধু রুখে দেওয়া হবে না, সেটাকে আন্তর্জাতিক মঞ্চে প্রমাণসহ উন্মোচিত করা হবে। এই খবর যখন তুরস্কে পৌঁছয় যে ভারতীয় সেনা প্রকাশ্যে একটি টার্কিশ কামিকাজে ড্রোনকে অ্যাওয়ার্ড ট্রফি হিসেবে প্রদর্শন করছে, তখন সেখানেই শুরু হয় অস্বস্তি। তুর্কির কূটনৈতিক মহলে দ্রুত আলোড়ন শুরু হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে প্রতিক্রিয়া আসে। বিদেশমন্ত্রী হাকান ফিদান বলেন, ভারত যেন তুরস্ককে বদনাম করার চেষ্টা না করে। কিন্তু এই বক্তব্য আসার সঙ্গে সঙ্গে পুরো ঘটনায় এক নতুন মোড় নেয়, কারণ বক্তব্যের ভেতরে এমন কিছু কথা ছিল যেগুলো নিজের অজান্তেই অনেক সত্য সামনে এনে দেয়। হাকান জিদান স্বীকার করে নেন যে এই কামিকাজে ড্রোনগুলো পাকিস্তানকে সরবরাহ করা হয়েছিল, তবে সঙ্গে সঙ্গে তিনি একটা ব্যাখ্যাও জুড়ে দেন, এই ড্রোনগুলোর উদ্দেশ্য নাকি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে নয়। তবে এখানে একটা প্রশ্ন ওঠে, যদি সত্যিই ড্রোনগুলো ভারতের জন্য না হয়ে থাকে, তাহলে সেগুলো ভারতের সীমান্তের ভিতরে ঢুকলো কিভাবে? তুরস্ক আরও দাবি করে যে এই পুরো ঘটনায় ভারতীয় সেনার ভুল বোঝাবুঝি রয়েছে। তারা জানায় তুরস্ক ইচ্ছাকৃতভাবে ভারতের বিরোধী কোনো কার্যকলাপে জড়িত নন। কিন্তু কথাগুলো যত সহজ শোনায় ততটাই দুর্বল লাগে। এরপর তুরস্কের পক্ষ থেকে আরেকটা চমকপ্রদ দাবি সামনে আসে, ভারত যেন এই নিউট্রালাইজ করা ড্রোনগুলো তুরস্ককে ফেরত দিয়ে দেয়, কারণ তুরস্ক নাকি এগুলো ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের প্রযুক্তি আরও উন্নত করতে চায়। এখানেই সন্দেহটা আরও ঘনীভূত হয়। যদি এই ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য না হয়ে থাকে, তাহলে সেগুলো ফেরত নেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেন? এই একটাই প্রশ্ন তুরস্কের পুরো বক্তব্যকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আর ঠিক এখান থেকেই গল্পটা আরও গভীরে ঢোকে,
কারণ ভারতীয় সেনার কাছে এমন সব টেকনিক্যাল ইনপুট আর পাকা প্রমাণ আছে যেগুলো তুরস্কের দাবির সঙ্গে একদমই মেলে না। এই কারণেই ভারত শুধু মুখের কথা বলেনি, সেনা প্রস্তুত ছিল প্রমাণ দিয়ে কথা বলার জন্য। এই জায়গাতেই ভারতীয় সেনার হাতে থাকা তথ্যগুলো পুরো খেলাটা পাল্টে দেয়। কারণ সেনার কাছে যে সব টেকনিক্যাল ইনপুট ছিল সেগুলো তুরস্কের দাবির সঙ্গে একেবারেই মিল ছিল না। ভারতীয় সেনার বক্তব্য অনুযায়ী এই কামিকাজে ড্রোনগুলো পুরনো স্টকের অংশ ছিল না। এগুলো সরাসরি ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় ইমার্জেন্সি প্যাসেজের মাধ্যমে পাকিস্তানে পৌঁছেছিল। মানে পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যাওয়ার পরে এই ড্রোনগুলো দ্রুত সরবরাহ করা হয় পাকিস্তানকে। এখন প্রশ্ন ওঠে, এই ড্রোনগুলো পাকিস্তানে পৌঁছে কিভাবে এখানে আসে? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই সাপ্লাই কোনো সাধারণভাবে হয়নি। ভারতীয় সেনার ইনপুট অনুযায়ী পুরো ট্রান্সপোর্টেশন করা হয়েছিল C-130 হারকুলিক্সের মতো মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে। এর মানে খুব পরিষ্কার, এই সাপ্লাই কোনো দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝির ফল নয়। এটা ছিল আগে থেকেই পরিকল্পিত একটি সামরিক অপারেশন। শুধু ড্রোনই নয়, এই ড্রোনগুলোর সঙ্গে ব্যবহৃত বিস্ফোরক উপাদান একই সময়ে পাকিস্তানে পাঠানো হয়েছিল। এগুলো এমনভাবে কনফিগার করা ছিল যাতে ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করা যায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যদি এই ড্রোনগুলোর উদ্দেশ্য সন্ত্রাসবাদ দমনে হতো, তাহলে সেগুলো কেন ভারতের সীমান্তের ভিতরে পাঠানো হলো? আর কেন একসঙ্গে একাধিক ড্রোন পাঠানো হলো? এই প্রশ্নগুলোর কোনো যুক্তিসঙ্গত উত্তর তুরস্কের বক্তব্যে পাওয়া যায়নি, বরং এতে তাদের ব্যাখ্যা আরও ঝাপসা বলে মনে হয়। ড্রোনগুলো অল্টিটিউডে উড়ে র্যাডার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের শক্তিশালী র্যাডার নেটওয়ার্ক আর রিয়েল টাইম ডেটা শেয়ারিংয়ের মাধ্যমে একটাও ড্রোন লুকোতে পারেনি। আকাশ তীরের ডিফেন্স সিস্টেম এই কৌশল পুরোপুরি ভেঙে দেয়। একটার পর একটা ড্রোন আকাশে ট্র্যাক করে নিউট্রালাইজ করা হয়, ফলে একটাও ড্রোন টার্গেট পর্যন্ত পৌঁছতে পারেনি। এই সিস্টেম আগেও বহুবার শত্রুর প্রযুক্তিকে ব্যক্ত করেছে, আর এই ঘটনার পর ভারতীয় এয়ার ডিফেন্সের সক্ষমতা নিয়ে আর কোনো সন্দেহ থাকার জায়গা থাকে না। এই প্রমাণগুলো সামনে আসার পর তুরস্কের অবস্থানও বদলাতে শুরু করে। প্রথমে পুরো ঘটনা অস্বীকার, তারপর ব্যাখ্যা, আর এখন ড্রোন ফেরত চাওয়ার দাবি। আসলে এই চাপের মূল কারণ একটাই, কারণ এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে টার্কিশ অস্ত্রের বিশ্বাসযোগ্যতা বড় প্রশ্নের মুখে পড়ছে। যে ড্রোনগুলোকে ভয়ঙ্কর, আধুনিক আর গেম চেঞ্জার বলা হচ্ছিল, সেগুলো ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে একটা খেলনার মতো, একটাও টিকতে পারেনি। আর ঠিক এই কারণেই এই বিষয়টা আর শুধু ভারত পাকিস্তান ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটা এখন গ্লোবাল মিলিটারি ক্রেডিবিলিটির প্রশ্ন। এই পুরো ঘটনা একদম পরিষ্কার, ভারতের দিকে কেউ হামলার চেষ্টা করলে সেটা শুধু ব্যর্থ করা হবে না, বরং প্রমাণ সহ বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এই ড্রোনগুলোকে ওয়ার ট্রফি হিসেবে দেখানো সেই চিন্তারই অংশ। এটা কোনো প্রতিশোধের প্রদর্শনী নয়, এটা একটা বার্তা। ভারত কোনো চাপ, কোনো কূটনৈতিক অজুহাত বা কোনো বাহ্যিক প্রভাবের কাছে নিজের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষ করবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি এই ড্রোনগুলো তুরস্ককে ফেরত দেওয়া উচিত, নাকি এগুলো প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।